শুরু করুন প্লিজ। 3, 2, 1, 0। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ কমিউনিকেশন বিএনআরসি আয়োজিত প্রাসঙ্গিক সংলাপে অতিথি হিসাবে ডেকেছি বাংলাদেশের স্থানীয় সরকার নিয়ে বিএনপির পক্ষ থেকে যারা স্থানীয় সরকার ব্যবস্থার নেতৃত্ব দিচ্ছেন এমন 3 জন ব্যক্তিত্বকে আমরা আজকে অতিথি হিসেবে ডেকেছি। আমরা জানি আপনারা সকলেই করোনা বিপর্যয়ের মধ্যে আছেন, সারা পৃথিবী আছে, আমরাও আমাদের দেশ আছি এবং আমাদের দেশের অব্যবস্থাপনা, সরকারি অদক্ষতা ইত্যাদির কারণে এই সমস্যার সমাধান সম্পর্কে একটা অনিশ্চয়তা নিয়ে আমাদেরকে পথ চলতে হচ্ছে। এবং এরকম পরিস্থিতিতে আমরা আমাদের একদিকে জীবনের সংকট মোকাবিলা করতে হচ্ছে, অপরদিকে এর মধ্যেই আমাদের জীবিকা, আমাদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সকল কর্মকাণ্ডকেই বহাল রাখতে হচ্ছে। আমি প্রথমেই আপনাদেরকে করোনা বিপর্যয়ের এই সময় আপনাদের সকলের যে সতর্ক জীবন যাপন করছেন তা অব্যাহত রাখার কথা জানিয়ে রাখছি এবং অনুরোধ করছি। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ইতিমধ্যেই দলের পক্ষ থেকে ভিশন 2030 ঘোষণা করেছেন এবং এই ভিশন ঘোষণা করার পরে ইতিমধ্যেই এই ভিশন নিয়ে আরো কি করে সুনির্দিষ্ট কর্মসূচি দাঁড় করানো যায় সে বিষয়েও দলের মধ্যে কাজ চলছে, গবেষণা চলছে, চিন্তা ভাবনা চলছে এবং ভবিষ্যতে ক্ষমতায় গেলে স্থানীয় সরকার ব্যবস্থাকে বিএনপি কিভাবে কাজে লাগাতে চায়, বিশেষ করে বিএনপি তার ভিশন 2030 ঘোষণা করেছে যে ক্ষমতার বিকেন্দ্রীকরণই হচ্ছে জনগণের কাছে রাষ্ট্রীয় সেবা পৌঁছে দেওয়ার প্রধান এবং অনিবার্য শর্ত এবং ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে এই ক্ষমতাকে স্থানীয় সরকারের হাতে দেওয়া এবং স্থানীয় সরকারের মাধ্যমে রাষ্ট্রীয় সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়া। এবং ইতিমধ্যেই স্থানীয় সরকার পরিচালনার যে অভিজ্ঞতা হয়েছে তার মধ্যে একজন আমাদের এখানে উপস্থিত আছেন যিনি বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থানীয় সরকারকে ড্রাইভ করছেন, পরিচালনা করছেন, জনাব আরিফুল হক চৌধুরী আমাদের মাঝে আজকে আলোচক হিসাবে উপস্থিত আছেন। আমাদের রাজধানীর উত্তরের সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী জনাব তাবিত আউয়াল এবং আরেকটু পরেই আমাদের সঙ্গে যুক্ত হবেন ঢাকা দক্ষিণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত মেয়র প্রার্থী জনাব ইশরাক হোসেন। আজকে এই 3 জনের কাছ থেকে আমরা বিএনপির ভিশন 2030 আলোকে স্থানীয় সরকার ব্যবস্থাতে তাদের যে মেয়র এবং মেয়র প্রার্থী হিসাবে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে বিএনপির কি করা উচিত এবং কেন এটা অনিবার্য এই বিষয়গুলি সম্পর্কেই আমরা তাদের কাছে আলাপ করব। যেহেতু এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে জনাব আরিফুল হক চৌধুরী দায়িত্ব পালন করছেন, ফলে তিনি এই মুহূর্তে হট চেয়ারে বসে আছেন। আমি শুরুতেই সে কারণে তার কাছ থেকে শুনতে চাই বিএনপির ভিশন 2030 স্থানীয় সরকার সম্পর্কে যে চিন্তা এবং যে লক্ষ্য ঘোষণা করা হয়েছে, যে ক্ষমতার ব্যাপক বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের দায়িত্ব, কর্তব্য ও ক্ষমতা চিহ্নিত করে সুশাসন সহায়ক পরিবেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে উন্নীত করা হবে। বিএনপি এই লক্ষ্য ঘোষণা করেছে এবং বিএনপি বলছে এই লক্ষ্যে ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদকে অধিকতর শক্তিশালী করা হবে যাতে এই সংস্থাগুলি উন্নয়ন কার্যক্রম, আইন শৃঙ্খলা রক্ষা, স্বাস্থ্য, শিক্ষা কার্যক্রম সহ জনগণের জন্য পরিষেবা প্রদানে কার্যকর ভূমিকা রাখতে পারে। এবং সঙ্গত কারণেই সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে রাজধানী কেন্দ্রিক, নগর কেন্দ্রিক নাগরিকের সেবা দেওয়ার একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে সিটি কর্পোরেশন। জনাব আরিফুল হক চৌধুরী, আপনি আপনার অভিজ্ঞতার আলোকে বিএনপির এই ভিশনের আলোকে সম্মানিত দর্শক শ্রোতার উদ্দেশ্যে এখন কথা বলবেন। জনাব আরিফুল হক চৌধুরী, মেয়র, সিলেট সিটি কর্পোরেশন। ধন্যবাদ আপনাকে। আজকের সঞ্চালক সহ এখানে উপস্থিত ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণের আমাদের তরুণ প্রজন্মের অন্যতম নেতা জেলা তালিকা শাহ হোসেন এবং শামা ওবায়দ সহ সবাইকে এবং শ্রোতা যারা আছেন তাদের সকলকে
এই প্যান্ডামিকের সময় যারা আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আগামী ঈদুল আজহাকে সামনে রেখে আজকে বিএনপি আলোচনায় যারা শ্রোতা আছেন সবাইকে পূর্ণ মিছিলের নগরবাসীর পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। প্রথমে আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিএনপি 2030 এই ভিশন যেটা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা করেছেন। তো প্রথমত এই ভিশনকে সামনে রেখে আমাদের আগামী দিনের কর্মকর্তা তৈরি করার জন্য এবং বিশেষ করে স্থানীয় সরকারকে আরো অগ্রাধিকার ভিত্তিতে জনগণের ধার প্রান্তে সেবা ইউটিলিটি সেবা যেটা বুঝায় সেই সেবাগুলোকে কিভাবে জনগণের কাছে দেওয়া যায় সেটা নিয়ে আলোচনা। তো মূলত আমরা প্রত্যেক সময় সরকারে যেমন বর্তমান সরকারে যেভাবে বলেছিল যে জনগণের সরকার, কিন্তু দিনে দিনে এই স্থানীয় সরকারকে কুক্ষিগত করে একটি মন্ত্রণালয়ের নির্দিষ্ট গণ্ডির মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে আসলে স্থানীয় সরকারের যে মেরুদণ্ড সেটা পর্যায়ক্রমে কিন্তু আপনার এটাকে ধ্বংস করে ফেলা হয়েছে। এখন এটা পুরোপুরি আমলা নিয়ন্ত্রিত এবং ওই মন্ত্রণালয় নিয়ন্ত্রিত একটি কোনো জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের কোনো মূল্যায়ন হচ্ছে কিনা, জনগণের প্রতিনিধি হিসাবে স্থানীয় সরকারের কোনো পর্যায়ের কোনো মেয়র, কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান কারো স্বাধীনভাবে কাজ করার কোনো সুযোগ নেই। তেমনি আমাদের বিএনপির এই পিছনে আমি মনে করি যেভাবে পরিষ্কার করে আইন প্রণয়ন করা দরকার সেই আইনের বিষয়ে কিছু এই 2030-তে নেই, যদিও ওভারঅল আছে, কিন্তু আমার মনে হয় এটা স্পেসিফিক করে এটা এই স্থানীয় সরকার আইনের পরিবর্তন ঘটাতে হবে এবং স্থানীয় সরকারকে বিকেন্দ্রীকরণ করতে ইউটিলিটি সার্ভিসের যে সুযোগগুলা জনগণের পাওয়া নাগরিক সুবিধা, সেই সুবিধাগুলা মুখে বলা হয়, কার্যকেন্দ্রে কিন্তু আমাদের হাতে নেই। যেমন স্বাস্থ্য সেবা, আমাদের একটা উইং আছে স্বাস্থ্য সেবা, কিন্তু এটাতে আমাদের ডাক্তার, আমাদের কোনো কিছু নেই। আমরা নিয়ন্ত্রিত হয়ে থাকি ওই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে। আমাদের এখানে শিক্ষার কথা বলা হয় নগরে, কিন্তু শিক্ষার কোনো কিছু মানে কোনো দায়িত্ব বা তাদের সঙ্গে জবাবদিহি করার মতো যে স্বাস্থ্য কর্মকর্তা, এদের কিন্তু আমাদের এখানে স্থানীয় সরকারের সঙ্গে কোনোভাবেই রিলেটেড না। কিন্তু শিক্ষা একটা নাগরিক সেবার অন্যতম একটা বিষয়, কিন্তু সেটাও নাই। তো এইভাবে যেমন খাদ্য নিরাপত্তা, জরুরি ব্যবস্থা, ইন্টারনেট সংযোগ, বিদ্যুতের কথা বলা হচ্ছে, পানীয় জল, আইন শৃঙ্খলার কথা বলা হচ্ছে, পুলিশকে নিয়ন্ত্রণ করে পুলিশ সুপার কিংবা পুলিশ কমিশনার। আমাকে মেয়র হিসাবে আমরা ওইখানে তাদের কাছে লিখতে পারি, বলতে পারি, কিন্তু আমাদের তাদের কোনো জবাবদিহিতা আমাদের কাছে নেই। তাহলে আমাদের যেহেতু জনগণের প্রতিনিধি হিসাবে আমার কাছে কোনো জবাবদিহিতা নাই, সেখানে কিভাবে জনগণের সেবা নিশ্চিত করা যায়? তারা নিয়ন্ত্রিত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্বের অন্যান্য দেশে সিটি কর্পোরেশন কিংবা স্থানীয় সরকারগুলো যে ধরনের মৌলিক অধিকারগুলো আছে সেটা বাংলাদেশে, সেটার আমূল পরিবর্তন করতে হবে। যেমন উপজেলা চেয়ারম্যান নামে আছেন, কিন্তু নিয়ন্ত্রণ হয় টিএনওর মাধ্যমে। আর আমাদের এখানে নিয়ন্ত্রণ করা হয় প্রধান নির্বাহী কর্মকর্তা অথবা আমাদের এই কনজারভেন্সি প্রধান নির্বাহী কর্মকর্তা উনি যদি কোনো কিছুতে দ্বিমত পোষণ করে, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া আমি স্বাধীনভাবে এই স্থানীয় সমস্যা নিয়ে আমি কাজ করতে পারি না। যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে জনস্বার্থে যেগুলো, এটাও আমাকে মন্ত্রণালয়ের অ্যাপ্রুভেল নিয়ে করতে হয়। তাহলে এটা থেকে বেরিয়ে না আসা পর্যন্ত এবং স্থানীয় সরকারকে সম্পূর্ণরূপে আইনের আওতায় নিয়ে বিকেন্দ্রীকরণের ক্ষমতা না দেওয়া পর্যন্ত স্থানীয় সরকারের কোনো মানে এই বাস্তবায়ন করা সম্ভব নয়। যেমন আমাদের নেত্রী বেগম জিয়া দূরদর্শিতায় একটি প্রতিচ্ছবি দিল
ভিশন 2030। এটার মধ্যে প্রথমে দেখেন 8 নম্বর পয়েন্টে বলা আছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদের ভিত্তিতে রাজনৈতিক ও সামাজিক বিভাজনের অবসান ঘটাতে চায়। এই সামাজিক এবং রাজনৈতিক এই বিভাজনের মধ্যে কিন্তু স্থানীয় জনগণের অনেক কিছু নিশ্চিত হয়, কিন্তু আমার এটা আমাদের নেত্রী দূরদর্শী চিন্তা ভাবনা সত্যি আমাদেরকে অভিভূত করে। আমি মনে করি এই বাংলাদেশের ভবিষ্যতের যে আপনার স্থানীয় সরকার আইনে আমার মনে হয় আমানগুলো বা পরিকল্পনাগুলো নতুন প্রজন্মের কাছে যুগোপযোগীর মাধ্যমে পৌঁছে দিতে হবে, যাতে তারা দলের আদর্শের সাথে সম্পৃক্ত হতে পারে। আমি মনে করি এবং পর্যায়ক্রমে আলোচনা এবং আমার মনে হয় এই বাংলাদেশের ভিশন 2030 আমাদের বিএনপির সবচেয়ে বড় প্রবলেম। আমার নিজের কথাই বলছি, আমার নিজের দুষ্টাকে স্বীকার করে বলছি যে এই ভিশনটা নিয়ে আমাদের কাছে কপিগুলো আমার মনে হয় সবার কাছে পৌঁছানো, যে কালকে শায়দা আপা আমাকে দিয়েছে, আমি এখনো পুরোটা পড়ার সুযোগ হয় নাই। তবে আমার মনে হয় এগুলো নিয়ে আমাদের সকলের পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা পর্যালোচনা করে আমাদের এই যে সময়টুকু যাচ্ছে, আমরা যে যেখানে আছি, যে বিষয় নিয়ে কাজ করছি, আমাদের এগুলা চুলছেড়া বিশ্লেষণ করে আমাদেরকে মনে হয় প্রস্তাব লিখিতভাবে আমরা আপনাদের কাছে পৌঁছে দিলে তখন আপনারা এটাকে একটা পর্যায়ে নিয়ে দিতে পারবেন বলে আমার বিশ্বাস। কারণ আমাদের অনেক মিশন অনেকগুলো থাকে, কিন্তু আমরা এই আসলে কাগজে পত্রে রাখি, কিন্তু আমাদের স্থানীয় সরকারের এই পদ্ধতিতে আমার মনে হয় আমাদের কাউন্সিলর বলেন, আমাদের চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এদেরকে নিয়ে আমার মনে হয় একটি রুদ্ধতার পক্ষে আমাদের দলীয়ভাবে বা জেলা ভিত্তিক ভাবে আপনারা যদি একটা পরিকল্পনা নিয়ে যান, তাহলে প্রত্যেকের অবস্থান থেকে কি কি সমস্যাগুলো আছে সেটা চিহ্নিত করা একটা সুযোগ। আমাদের জেলা ভিত্তিক যদি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর এবং মেম্বারদের প্রত্যেকের অভিজ্ঞতা আলোকে মন্তব্য অনেকগুলো আমাদের সুবিধা অসুবিধার কথা চলে আসবে, যেটাতে স্বাভাবিক ভাবে আমরা যদি একত্রিত করে তখন আমরা আসল সমস্যাগুলো প্রতিটা ক্ষেত্রেই সমস্যা রয়েছে। যেমন আমি স্থানীয় সরকারের কথা বলা হচ্ছে, একদিকে আমাকে বলা হচ্ছে যে আপনি এই সিটির নগর পিতা, আবার দেখা যাচ্ছে আমার সিটির ভিতরে গৃহায়ন অধিদপ্তর প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছেন। তো আমার সঙ্গে তার প্ল্যানের কোনো সম্পর্ক নাই, আমার সঙ্গে তার এইটার প্ল্যান কিংবা তার হোল্ডিং এর কোনো বিষয়ে আমার সঙ্গে তার নাই। অন্যান্য ইউটিলিটি সার্ভিস কিন্তু আমার কাছে নিতে হচ্ছে, আমি পানি দিতে হচ্ছে, রাস্তাঘাট করে দিতে হচ্ছে, ড্রেনেজ সিস্টেম হচ্ছে, রাস্তার বা আলো বাতি জ্বালানো হচ্ছে, কিন্তু এটা আবার তাদের যে ড্রেনেজ সিস্টেম এগুলা সম্পর্কে আমাদের সঙ্গে কোনো সামঞ্জস্য নেই। এখন আসছে আপনাদের যে আরেকটা আমাদের ওই যে রাজু বা আমাদের এটা কি বলে রাজধানী উন্নয়ন কেন্দ্র, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এই যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আবার একই সিটি কর্পোরেশন, মানে কারোর প্রতি কারোর সমন্বয় নাই। এবং এখন এর মধ্যে ওয়াসাও কিন্তু ইউটিলিটি সার্ভিসের অন্যতম। এইগুলাকে এখন দেখা যাচ্ছে সমান তালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এক ধরনের প্ল্যান করেছে, আবার অন্য ধরনের দিকে দেখছি সিটি কর্পোরেশন আরেক ধরনের করেছে। একই সিটির ভিতরে যখন রোডস এন্ড হাইওয়ে থাকে, যখন অন্যান্য ডিপার্টমেন্ট থাকে, ইভেন ইউটিলিটি সার্ভিসের টিএনটি বলেন, গ্যাস বলেন, এগুলা ইউটিলিটি সার্ভিসের কিন্তু আপনার দেখা যাচ্ছে আমাদের সঙ্গে সমন্বয় নাই। এই যে সমন্বয়হীনতা এবং এতে গিয়ে দেশের ক্ষতি, জনগণের জন্য ভোগান্তি হচ্ছে এবং আমাদের অর্থনৈতিক বেশ ক্ষতি হচ্ছে। পরবর্তী আলোচনায় হয়তো আমি আরো এইটুকু পর্যন্ত আলোচনা করলাম, পরবর্তীতে আপনাদের সঙ্গে। থ্যাংক ইউ। ধন্যবাদ মেয়র সাহেব, জনাব আরিফুল হক চৌধুরী। আমরা আবার আপনার কাছে আসব। আমি আপনার আলোচনার মধ্য থেকে যে বিষয়গুলি উঠে এসছে, পরবর্তী আলোচক জনাব তাবিত আউয়াল এবং ইসরাফ হোসেনের জন্য আলোচনা করতে সুবিধা হবে।
আমি আপনার আলোচনাগুলির গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিকে আন্ডারলাইন করতে চাই। আপনি সুনির্দিষ্টভাবে বিএনপির ভিশন 2030 ভিশন 2030কে আপনি অভিনন্দন জানিয়েছেন এবং এটাকে আরো অনেক সুনির্দিষ্ট করার জন্য পরামর্শ দিয়েছেন, অনুরোধ করেছেন এবং বিএনপির দলীয় তৃণমূল পর্যায়ে এই ভিশনকে আরো বেশি বেশি করে যাতে নেতাকর্মীরা রপ্ত করতে পারে তার জন্য উদ্যোগ নিতে বলেছেন। আপনি স্থানীয় সরকারের একজন পরিচালক হিসাবে, একজন মেয়র হিসাবে, নির্বাচিত মেয়র হিসাবে আপনি এই মুহূর্তে সরকারের বিভিন্ন সংস্থার কর্তৃক সেবা দেওয়ার যে কর্তৃত্ব আর একজন নগর পিতা হিসেবে আপনার যে কর্তৃত্ব, এই দুই কর্তৃত্বের মধ্যে যে বিরোধের সমস্যা আপনি সেটা বলেছেন। আপনি বলেছেন যে স্থানীয় এমপি বর্গরা কিভাবে স্থানীয় সরকারের মধ্যে হাত বসায়, যদিও তার শুধুমাত্র আইন প্রণয়ন করার কথা, এবং এই সমস্যাগুলিকে সমাধান করার জন্যই আলোকিত করতে হবে। আমি এখন জনাব তাবিত আউয়াল সাহেবকে এই বিষয়গুলির উপরে আলোকপাত করে কথা বলার জন্য। জহির ভাই, একটা প্রশ্ন, আমি 1 মিনিট। এখন দেখা যাচ্ছে অনেক জায়গায় আমাদের পৌর মেয়রদের অফিসে বা সিটি কর্পোরেশনের কার্যালয়ে মহান জাতীয় সংসদের সংসদ সদস্যরা গিয়ে বসে ডিক্টেট করেন যে ওই রাস্তা করতে হবে, আমার লোকজনের কাজে। এই যে ক্ষমতায় যিনি থাকেন তার সংসদ কিংবা তার সরকারি অন্যান্য মেশিনারি গুলা মানে একটা অযাচিত ভাবে হস্তক্ষেপ করা এবং কাজের সাথে গিয়ে স্বাধীনভাবে একজন নির্বাচিত স্থানীয় সরকারের এই অভিজ্ঞতা, আপনার এই অভিজ্ঞতা হয়েছে যে কিভাবে আইন প্রণয়নকারী যারা বৈধ হোক আর অবৈধ হোক, হয়তো আমার এখানে হয়তো সেটা করার সুযোগ হয়তো আপনাদের হয় নাই, কিন্তু আপনি খবর নিয়ে দেখেন কুমিল্লা থেকে আরম্ভ করে আদার সাইডে আমরা তো পাশাপাশি একে অপরের সঙ্গে। এই বিষয়ে একটা বিষয় খুব পরিষ্কার হওয়া দরকার। প্রথমত এই পার্লামেন্ট একটা অবৈধ পার্লামেন্ট, ফলে অবৈধ পার্লামেন্টের বা অনির্বাচিত পার্লামেন্টের সকলে এই ধরনের কাজ করতেই পারে। কিন্তু আমরা এই মুহূর্তে যেটা আলাপ করছি, যদি দেশে একটি বৈধ পার্লামেন্টও থাকে, সেই পার্লামেন্টের সদস্যরাও স্থানীয় সরকার ব্যবস্থাতে হস্তক্ষেপ করতে পারেন কি পারেন না। আমরা পার্লামেন্ট মেম্বারদের যে ক্যাপাসিটি আর লোকাল গভর্নমেন্টের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির আলোকেই বলছি যে কোনোভাবেই আইন প্রণয়নকারীরা স্থানীয় সরকারের কর্তৃত্বের মধ্যে হাত দেওয়া উচিত নয়। এবং বিএনপি তার ভীষণে এই কথাই ঘোষণা করেছে, ভবিষ্যতে বিএনপি এই আলোকে নীতি নির্ধারণ করবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বাংলাদেশের রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা। বাংলাদেশের রাজধানীর সেই অঞ্চল যে অঞ্চলে বাংলাদেশের সকল কূটনৈতিক কার্যালয়গুলি অবস্থান করে, বাংলাদেশের সকল আন্তর্জাতিক সংস্থা, দাতা সংস্থার কার্যালয়গুলি এখানে বস করে, গুরুত্বপূর্ণ সকল প্রবাসীরা এখানে থাকেন এবং দেশের সবচেয়ে হাই ট্যাক্স পেয়াররাও এখানে বাস করেন। এই এলাকাতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী ছিলেন জনাব তাবিত আউয়াল। মেয়র হওয়ার জন্য নিশ্চয়ই আপনার অনেক হোমওয়ার্ক ছিল। মেয়র হওয়ার জন্য কি কি সমস্যা, মেয়র হলে পর নির্বাচিত হলে আপনি সমস্যা মোকাবেলা করতে পারেন, এ বিষয়েও নিশ্চয়ই আপনার হোমওয়ার্ক করা ছিল। সেই আলোকেই আপনি বিদ্যুৎ সেবা দেওয়ার যে দায়িত্ব, ইন্টারনেট সেবা দেওয়ার যে দায়িত্ব, পানীয় জল সরবরাহের যে দায়িত্ব, পয় নিষ্কাশনের দায়িত্ব, পরিচ্ছন্ন পরিবেশ দেওয়ার দায়িত্ব, পুলিশি সেবার দায়িত্ব, বিচারিক সেবা দেওয়ার দায়িত্ব, স্বাস্থ্য, মৌলিক স্বাস্থ্য সেবার দায়িত্ব এবং প্রশাসনিক সেবা দেওয়ার দায়িত্ব, যা স্থানীয় সরকারের হাতে দিলে পরে জনগণ পেতে পারে, তা না পেয়েও যদি নির্বাচিত হতেন আর যদি তার সহ নির্বাচিত হতেন, তাহলে কি পার্থক্য দেখা যেত, সেই আলোকে আপনি আলাপ করবেন। জনাব তাবিত আউয়াল, বিএনপির মেয়র প্রার্থী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাদেরকে যারা আমাদের বিএনআরসির মাধ্যমে আমাদের সাথে আজকে যোগদান দিয়েছেন। বিশেষ ধন্যবাদ আমি দিচ্ছি জহিরুদ্দিন স্বপন সাহেবকে আজকে আমাকে ওনার শোতে আমন্ত্রণ জানানোর জন্য। আমি খুব গর্বিত যে আমাদের এরকম একজন লং স্ট্যান্ডিং বারবার নির্বাচিত মেয়র, সিলেটের মেয়র সাহেব আরিফ সাহেবের সাথেও যে আমি পাশে বসে কিছু কথা বলতে পারছি, আমি মনে করি যা ভবিষ্যতে আমার অভিজ্ঞতার জন্য একটা খুব ভালো ফলাফল দিবে। আমি স্ট্রেট ডাইরেক্টলি আপনি বলতে চাই 2-3টা পয়েন্ট, আমি একটু হয়তো ওভাবে গুছিয়ে কথাটা বলবো না কারণ সময়ের কারণে আমি চাই পয়েন্টগুলি যেন আগে চলে আসে। প্রথমে দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভিশন 2030 মাধ্যমে তারপরে যতগুলি ইলেকশন হয়েছে সেই ম্যানিফেস্টোগুলোর মাধ্যমে পরিষ্কারভাবে বলেছে যে ক্ষমতা একটা ভারসাম্য আনতে হবে এই দেশে, আর ক্ষমতা ভারসাম্যের ফিলসফির আন্ডারে আমাদের ডিসেন্ট্রালাইজেশন, ক্ষমতা বিকেন্দ্রীকরণ স্পেশালি রুরাল এরিয়াতে কিন্তু অত্যন্ত জরুরি। কিন্তু খালি ক্ষমতা বিকেন্দ্রীকরণ করলে কিন্তু হবে না। আমরা ক্ষমতা দিয়ে দিলাম,
একটা স্থানীয় সরকার প্রতিনিধির কাছে, সেটার সাথে বাংলাদেশ জাতীয়বাদী দলের কিন্তু বড় ভিশন আছে যে ওই স্থানীয় সরকারগুলোকে আরো শক্তিশালী করা, অবকাঠামোগুলো তুলে ধরা, যেখানে ওনারা আরো শক্তিশালী হতে পারে, খালি ক্ষমতা দিলে হবে না। তার ভিতরে দেখেন 2014-তে বর্তমান সরকার একটা আইন পাশ করেছিল যে যে কোনো স্থানীয় সরকারি প্রতিনিধিকে কিন্তু ওনারা চালে যে কোনো চার্জশিট এনে সাসপেন্ড করে দিতে পারে। তো একজন স্থানীয় সরকার প্রতিনিধি জনগণের ভোটে কিন্তু ওনারা দায়িত্ব পালন করা শুরু করছে, যে দলই করুক। সেই জনগণের ভোটকে কেমনে একটা প্রশাসনিক কাগজে দিয়ে ওনাদেরকে আমরা সাসপেন্ড করে দিই, এটা কিন্তু পলিটিক্যাল ভাবেও যত খাতারনাক, সেভাবে কিন্তু জনগণের বিরুদ্ধে কিন্তু আমরা একটা অ্যাক্ট পালন করলাম। এই জায়গাটা হয়তো অনেকে বলবেন না, বাট সত্যতা হলো এইটা। এই কাজগুলোর কারণে অনেকে ভয় পায় সাহস মনে কাজ করার জন্য, বা ওরা পারে না কোনো কাজ করার জন্য। তো সেই জায়গাটা আমি লক্ষ্য রাখছি যে আমার দল বা যেই দলের নমিনেশন পেয়ে আমি লড়েছিলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ইলেকশনে, ওনারা বারে বারে এই আশা দিয়েছিলেন যে ভবিষ্যতে যদি সরকার গঠন করা হয় এই আইনটা অবশ্যই পরিবর্তন হবে এবং জনমুখী জনগণ সেবা দেওয়ার জন্য একটা আইন আমাদের আগামীতে আনতে হবে। পাশাপাশি একটা সেবা দেওয়ার ব্যাপারটা, এখন বর্তমানে যে যুগে আমরা চলে এসেছি, বাংলাদেশের 60% জনগণ কিন্তু বয়স হলো 30-এর নিচে। তার মানে আমরা খুবই একটা ইয়াং নেশন, ইউথফুল নেশন যাকে বলে। এই ইয়াং নেশন আমরা কিন্তু এই সেবা পাওয়ার জন্য অপেক্ষা করতে রাজি না। আমরা বিশ্বাস করি আমাদের মৌলিক অধিকার আছে, সাংবিধানিক অধিকার আছে। আমাদের বাবা মা চাচারা দাদারা কমপক্ষে যারা দেশ স্বাধীন করে দিয়েছে আমাদের জন্য, ওনারা নিশ্চয়ই দেখতে চান নাই যে আমরা স্বাধীন দেশে জন্ম নিয়েও আবার একটা মানে কাইন্ড অফ একটা কনফাইনমেন্টে আমরা আজীবন বাস করি, কারণ একটা সরকার বা একটা সরকারি ডিক্টেটরশিপ গড়ে তুলছে। সেই জায়গাতে আমরা সেবা দেওয়ার জায়গাটা কিন্তু অত্যন্ত পরিষ্কার রেখেছি। বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে বলতে পারি, আমার ব্যক্তিগত পক্ষ থেকেও বলতে পারি, এবং আমাদের ভিশন 2030 ফিলসফির আন্ডারে কিন্তু আমরা বলতে পারি। ইউথদের ব্যাপারে আপনি দেখেন, ক্ষমতা যখন আপনি ইউথফুল করতে চান, বাংলাদেশ জাতীয়বাদী দলের ভিশন 2030-তে পরিষ্কারভাবে বলা হয়েছিল যে কোটা সিস্টেমটাকে রিফর্ম করতে হবে। সরকার আমাদের কথা শুনেন নাই। আগামীতে অতীতে আমরা দেখেছি আমাদের ছাত্ররাই কিন্তু ওনাদের কোটা অ্যাবলিশ করার জন্য আন্দোলন করে ফাইনালি ওটাকে সাকসেসফুল করেছে। ভিশনটা কিন্তু দেশ নেত্রী খালেদা জিয়ার ছিল, আর বাস্তবায়ন জনগণ করেছে, সাধারণ জনগণ যারা আমাদের দেশের ভবিষ্যতের অ্যাসেট আমরা বলতে পারি। সেই জায়গাতে আমরা বিশেষ করতে চাই যে পানি সেবা বলেন, বিদ্যুৎ সেবা বলেন, ইন্টারনেট সেবা বলেন, সেফটি নিরাপত্তা, এই সেবাগুলোও যেন সকলের জন্য একুইটি ভাবে দেওয়া হয়। এখন একুইটি ওয়ার্ডটা আমি ইচ্ছা করে ব্যবহার করছি, সেটাও কিন্তু আমার দলেরই সাথে। ইকুয়ালিটি হলো আমরা যখন সবাই এক জায়গায় দাঁড়ায় থাকি ইকুয়াল, কিন্তু আমাদের যে সেবা পাওয়ার যে দূরত্বটা অনেক সময় কিন্তু একই জনের জন্য এক সময় হয় না। যেমন একটা শিশুর জন্য একটা সেবা পাওয়া খুবই কষ্টকর, তার মা বাবার জন্য সেটা না। তো একুইটিটা মানে কি, মানে একটা শিশুর থেকে শুরু করে যে কোনো জনগণ যত বয়সী হোক, যত সাকসেসফুল হোক, সেই সেবাটা তার জন্য সেম প্রাইসে, সেম কোয়ালিটিতে, সেম টাইম ফ্রেমে ওনারা পেতে পারে। তদবির লাগবে না, চাঁদাবাজি হয়রানি হবে না, দুর্নীতির শিকার ওনারা হবেন না। সেই জায়গাটা থেকে আমরা চেয়েছিলাম কিন্তু সিটি কর্পোরেশনটাকে ঢেলে সাজানোর জন্য, কিন্তু পরিষ্কারভাবে বলছি, আমাদের মেয়র, সিলেট মেয়র মহোদয় যেটা বলেছেন সেটা আমি জোরে বলতে চাচ্ছি যে আমাদের বর্তমান স্থানীয় সরকারের কোনো কিন্তু ডিপার্টমেন্টে পার্মানেন্ট কোনো অ্যাডমিনিস্ট্রেশন নাই। ওনারা সবসময় ডেপুটেশন আনতে হয়। হেলথ সেফটি অফিসার বলেন, আমাদের ফুড সেফটি অফিসার বলেন, আমাদের চিফ ইঞ্জিনিয়ার বলেন, আরবান প্ল্যানার বলেন, যে ডিপার্টমেন্ট হোক, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু ডেপুটেশনে অন্য মন্ত্রণালয় থেকে বা সংস্থা থেকে লোকজন আসে। তো সেই জায়গাতে কিন্তু বিএনপি পরিষ্কার ভাবে বলেছে বারে বারে যে প্রত্যেকটা স্থানীয় সরকারের অফিসগুলোতে কিন্তু পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ, পার্মানেন্ট অ্যাডমিনিস্ট্রেশন গড়ে তুলতে হবে। ওনাদের ক্যাডার, যাদেরকে মেয়র অথবা উপজেলা চেয়ারম্যানরা নিয়ন্ত্রণ করতে পারে, যেই নির্বাচিত হয়ে আসুক। তো সেই জায়গাটাও কিন্তু আমি অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করে দিতে চাচ্ছি, কারণ আমি অনার্ড ফিল করি এরকম একটা দূরদর্শিতা আমাদের পার্টির ছিল, বিশেষ করে আমাদের দেশের নেত্রী খালেদা জিয়া। উনিও অতির অভিজ্ঞতা দেখে আন্তর্জাতিক মহলে কি হচ্ছে সব বিবেচনা করে এরকম একটা ভিশন কিন্তু আমাদের জাতির জন্য, দেশের জন্য, জনগণের জন্য পেশ করেছি। আর শেষ করার আগে আমার এই বক্তব্যটা আমি আরেকটা জায়গায় উল্লেখ করে বলতে চাই যে বর্তমানে আপনারা দেখবেন যে অনেক দেশের কিন্তু
প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে অনেক জনগণ কিন্তু জানে না, কিন্তু অনেক শহরের মেয়রকে আজকাল তাদের নামটা কিন্তু আরো উঠে পড়ে আসতেছে। আপনি নিউ ইয়র্কের ব্যাপারে বলেন, রুডি জুলিয়ানের কথা কেউ ভুলতে পারছে না, ব্লুমবার্গের কথা কেউ বলতে পারছে না। দিল্লির কথা আপনি বলেন, দিল্লি যদি মেয়র না বা অন্য একটা ফরমানার আছে বা যে দায়িত্ব পালন করে আম আদমি পার্টির নেতারাও কিন্তু এখানে নাম করা সুনাম ধন্য লোকজন। তো এই যে মেয়রদের যে একটা রোল, স্থানীয় সরকারের যে একটা রোল, সেই রোলটা কিন্তু আর খালি জাতীয় পর্যায়ে নাই, সেটা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে আছে। যে জায়গাটাতেও কিন্তু আমাদের বিএনপির ভিশন 2030 বলেন বা 2018 সালের যে ইলেকশন ম্যানিফেস্টো ছিল, দোনো জায়গাতে কিন্তু উল্লেখ করা হয়েছিল যে আমাদের দায়িত্বশীল মেয়রদেরকে বা উপজেলা চেয়ারম্যানদেরকে আরো ক্ষমতা দেওয়া হবে, ওনারা যে আন্তর্জাতিক ভাবেও কিছু কাজকর্ম করতে পারেন। আপনারা দেখেছেন হয়তো আমাদের সিলেটের মেয়র মহোদয় বলতে চাচ্ছেন না, ওনার কথাটা আমি বলে দিতে চাচ্ছি যে সিলেটে কিন্তু সমস্ত কেবল আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়েছে, যে কারণে আমাদের সিলেট শহর কিন্তু ইন্টারন্যাশনাল ভাবে রেকগনাইজড হয়েছে। আর আমি খালি বলবো না এটা বিএনপি করে দেখি, উনি, আমি রাজশাহী মেয়রের প্রশংসা করতে চাই। রাজশাহী মেয়র কিন্তু আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছে। রাজশাহীতে পলিউশন লেভেল, বায়ু দূষণটা উনি কমিয়ে এনেছে। আমাদের দুইটা মেয়র, দুই পার্টির মেয়র কিন্তু সীমিত ক্ষমতা ব্যবহার করেও কিন্তু পেরেছে আন্তর্জাতিক রেকগনিশন বাংলাদেশের জন্য আনার জন্য। এই রেকগনিশন কিন্তু খালি বিএনপির না, আওয়ামী লীগের না, বা এই দুই মেয়রের জন্য না, এই রেকগনিশন কিন্তু আমাদের বাংলাদেশের জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আরিফুল হক সাহেবকে যে উনি এরকম একটা দৃষ্টান্তমূলক কাজ করে দিয়েছেন। হয়তো আমার জন্য একটা অসুবিধা করে দিয়েছেন, ভবিষ্যতে আমি যদি মেয়র হতে পারি কোনো সময়, ওনার মতো কাজ করতে হলে আমার আরো চ্যালেঞ্জিং জায়গায় যেতে হবে, ওনার মতো রেকগনিশন পেতে হলে তো আমার আরো পরিশ্রম করতে হবে। তবে এটাও আমি খুশি মনে বলতে পারি যে ওনার মতো একটা গাইড যদি আমাদের সামনে থাকে, অভিভাবক থাকে, আমরা নিশ্চয়ই কোনো পথে আমরা হার মানবো না। আমাদের আপসহীন নেত্রীর মতোই আমরা আপসহীন ভাবে সামনে এগিয়ে যাব। ধন্যবাদ স্বপন ভাই আপনাকে এই সময়টা আমাকে দেওয়ার জন্য। ধন্যবাদ জনাব তাবিত আউয়াল। আপনার আলোচনা ইতিপূর্বেই আমাদের আলোচক সিলেটের বারবার নির্বাচিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরীর আলোচনার সম্পূরক হয়েছে, এবং আপনাকে এই জন্য ধন্যবাদ যে আপনি কোনো রিপিটেশন করেন নাই, আপনি নতুন নতুন বিষয়গুলিকে সংযুক্ত করেছেন। আমি এরপরে আলোচনায় যাওয়ার জন্য অনুরোধ করব, আহ্বান করব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মেয়র প্রার্থী ছিলেন, যিনি কখনো মেয়র নির্বাচিত হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা না হলেও ঢাকা শহরের জনপ্রিয় মেয়র মরহুম জনাব সাদেক হোসেন খোকার পরিবারের সদস্য, তার পুত্র হিসাবে একজন মেয়রের কে কাছের থেকে দেখার, একজন সাকসেসফুল মেয়রের কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, এবং একজন বিএনপির উদীয়মান তরুণ নেতা হিসাবেও তার অভিজ্ঞতা হয়েছে। জনাব ইশরাক হোসেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী, ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ। আনমিউট করে নিয়েন জনাব ইশরাক, আনমিউট করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমাকে বিএনআরসি কর্তৃক আয়োজিত এই আলোচনা সভায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি আমাদের সাবেক এমপি জহিরুদ্দিন স্বপন সাহেব আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এর সাথে আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত রয়েছেন সিলেটের জননন্দিত, বারবার নির্বাচিত, এই বৈরী অবস্থার মধ্যেও যেখানে ভোট ব্যবস্থা বলে কিছু নাই বাংলাদেশে, নির্বাচিত হয়ে এসেছেন জনাব আরিফুল হক চৌধুরী, এবং ইতিমধ্যে উনি কয়েকটি কাজ করেছেন যেটি জনসম্মুখে খুব প্রশংসিত হয়েছে। এবং আমি আরো ধন্যবাদ জানাতে চাই আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তরুণ নেতা, খুব কর্মঠ, এবং যিনিও বৈরী অবস্থার মধ্যে দুইটি নির্বাচন মোকাবেলা করেছেন প্রশাসনের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, জনাব তাবিত আউয়াল। এর সাথে সংযুক্ত সকল দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি যে জিনিসগুলো বলা হয়ে গিয়েছে আমি তাহলে রিপিটেশনে আর না যাই, কারণ অলরেডি এটা তো আমাদের মাঝে পরিষ্কার যে আমরা আসলে বাংলাদেশে বা ঢাকার যে সিটি কর্পোরেশন গুলো আছে সেগুলা আন্তর্জাতিক ভাবে যে সিটি অথরিটি গুলো থাকে তার সাথে কোন রকমেরই মিল নাই। এটা একটা জাস্ট ইটস লাইক অ্যানাদার সার্ভিস প্রোভাইডিং অর্গানাইজেশন, ওয়াসা ডেসাইর। তো আমি সেই দিন পরশুদিন সম্ভবত আমাদের দক্ষিণের যিনি মেয়র হয়েছে সময় হিসেবে শপথ নিয়েছেন জনাব তাপু সাহেব। তো কিছুদিন আগে আপনারা জানেন যে বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়,
এবং তারপরে উনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে একটা মিটিং এ পরে উনি মন্ত্রীকে নিয়ে সেখানে যান, হাজারীবাগ ওই খালটা দেখে আসেন এবং খালের চিত্র ভয়াবহ ছিল। এবং ওয়াসা কিন্তু দাবি করে আসছিল যে তাদের কাজটা তারা সঠিকভাবে সম্পন্ন করছে। তো যদিও আমি উনি কোন নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসেছেন সেটিকে আমি যদি এক পাশে সরিয়ে রাখতে চাই, আমি বলবো যে উনি যথার্থই উনি মন্ত্রী সাহেবকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং ওনাকে সাথে নিয়ে গিয়ে দেখিয়েছেন যে আসলে কি অবস্থা। সেখানে পানি তো দেখাই যায় না, ময়লা আবর্জনা স্তূপে ভরা। এটা বলার আমার অর্থ হলো যে এরপরে উনি বলেছেন যে তাদেরকে খাল দায়িত্ব দেওয়া হোক, খাল পরিষ্কারের দায়িত্বটা দেওয়া হোক, এবং স্থানীয় সরকার মন্ত্রী বলেছিলেন ওনারা আলাপ আলোচনা করে দেখবেন। তো আমার মনে হয় যে আমরা তো আমাদের বিশেষ করে আমার ম্যানিফেস্টোতে আমরা নগর সরকারের পরিকল্পনা ধারণাটা কিন্তু আমার ইশতেহারে আমি দিয়েছি এবং আমরা বারংবার বলে আসছি। আমাদের অতীতের যারা মেয়র সাহেবরা ছিলেন, যখন ঢাকা সিটি অ্যাক্ট ছিল, একটি সিটি অথরিটির আন্ডারে ছিল, তখন থেকে কিন্তু আমাদের জনাব মির্জা আব্বাস সাহেব, পরবর্তীতে জনাব মেয়র হানিফ সাহেব এবং আমার বাবা সাদেক হোসেন কাকা এবং এরপরে যারা এসেছেন সবাই কিন্তু একই কথাই বলেছেন যে আসলে এটা তো দেখতে অনেক বোঝা যায় কিন্তু ভিতরে তো আসলে অনেক সমস্যা। তো তার একটি উদাহরণ আমি বলতে চাই যে ঢাকা যাত্রাবাড়ি ফ্লাইওভার যখন নির্মাণ হচ্ছিল তখন আমার বাবা খুব ওই সময়টাতে যে ইমপ্লিমেন্টেশন খুব স্ট্রেস থাকতেন, টেনশন থাকতেন এবং প্রায় আমি শুনতাম উনি বলতেন যে হচ্ছে না, বিভিন্ন মন্ত্রণালয় থেকে জটিলতা সৃষ্টি হচ্ছে ইত্যাদি ইত্যাদি। আমার একটা সুনির্দিষ্ট প্রস্তাবনা থাকবে যে একদিনে তো হয়তো আমরা মেট্রোপলিটন গভর্নমেন্ট নগর সরকার পরিকল্পনা করতে পারবো না, তবে ঢাকার ভিতরে যে কয়টি সার্ভিস প্রোভাইডিং গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন গুলো আছে এর মধ্যে আমি বলতে চাই যে ওয়াসা, ডেসকো, রাজুক এবং যত ধরনের গ্যাস ট্রান্সমিশন লাইন রয়েছে ঢাকার ভিতর আছে, এই সংস্থাগুলোকে অতি দ্রুত আপনার সিটি কর্পোরেশনের অধীনে তো আনতেই হবে না, এবং এগুলোর মালিক হবে সিটি কর্পোরেশন। ঢাকা সিটি কর্পোরেশন উইল ওন এই ইনফ্রাস্ট্রাকচার গুলা। তো ওয়াসা যখন পানি সাপ্লাই দিবে তাদের ওয়াসা তো আপনার সিটি কর্পোরেশনের অধীনেই চলে আসবে, এটা একটা নতুন বিভাগ হবে সিটি কর্পোরেশনের, ঢাকা ওয়াসা ওয়াটার সাপ্লাই। ডেসকো আরেকটি নতুন বিভাগ হবে, সেটিও সিটি কর্পোরেশনের অধীনে। এবং আপনারা জানেন যে রাজুক আমাদের সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনা বিভাগ বলে একটি বিভাগ রয়েছে, যেটি নাকি আসলে মানে নিষ্ক্রিয় বলবো নাকি তাদের কোনো দায়িত্বই দেওয়া হয় না সেটি আসলে অজানা। সেটিকে পরিবর্তিত করে তার স্থলাভিষিক্ত করা উচিত রাজুক। এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে ওয়াসা, ডেসকো এবং রাজুক তিন পৃথক মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। তো একটা ঢাকা শহরের মাস্টার প্ল্যান করতে হলে কিভাবে এটা সম্ভব? এটা তো সম্ভব নয়। এই জন্য অতি দ্রুত এই তিনটি সংস্থাকে সিটি কর্পোরেশন আওতাধীন আনতে হবে এবং এদের ইনফ্রাস্ট্রাকচার উইল বি ওন্ড বাই দ্য সিটি অথরিটি। এখন বলা যেতে পারে তাহলে কিভাবে এটার ফাইন্যান্সিয়ালটা ওয়ার্ক করবে। আপনারা যারা গ্যাস সাপ্লাই দিচ্ছে বা পাওয়ার সাপ্লাই দিচ্ছে বা ওয়াটার তো চলে আসছে বাইরে থেকে, যে কারণ ওয়াসা যেহেতু সিটি কর্পোরেশন আন্ডারে চলে আসে, তাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান গুলো সিটির অধীনেই চলে আসবে। বাইরে থেকে যে পাওয়ারটা আসবে সেটার একটা ট্রান্সমিশন লাইনের কিন্তু একটা চার্জ থাকে, রেন্টাল চার্জ। সেই চার্জটা সিটি কর্পোরেশন নিয়ে নিবে এবং উৎপাদনকারী যে প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে তাদের বিদ্যুতের মূল্যটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এরপরে আমি আসতে চাই আমাদের এখানে একটা আমাদের যত ধরনের টিভি এবং টেলিকমিউনিকেশনের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, আপনারা জানেন যে এখন আপনারা জানেন নাকি জানি না, দুটি প্রাইভেট কোম্পানি এখন তারা কাজ এক্সক্লুসিভ অথরিটি পেয়েছে ফাইবার অপটিক কেবল আমাদের ঢাকার এইগুলা তারা নিয়ন্ত্রণ করছে। তো এই সমস্ত কিছু আপনার টেলিকমিউনিকেশন, ইন্টারনেট সব লাইনগুলোকে এটি সিটি কর্পোরেশনকে সম্পূর্ণ একটা বিভাগই করে দিতে হবে যে তারা এটি প্রতিস্থাপন, এটা ইনস্টলেশন করবে এবং যারা ইউজাররা রয়েছে বা সার্ভিস প্রোভাইডাররা তারা একটা রেন্টাল চার্জ দিবে, সেই রেন্টাল চার্জের মাধ্যমে সিটি কর্পোরেশনে তার ইনকামটা বৃদ্ধি করবে। আর তার সবশেষে বলতে চাই যে ডিটিসিএ নামে একটি অথরিটি করা হয়েছে, ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি, যেটির
চেয়ারম্যান হচ্ছে আমাদের যিনি যোগাযোগ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকবেন তিনি, আর 2 মেয়র এখন সিটির ভাইস চেয়ারম্যান। তো এটি আমি মনে করি ঠিক আছে, ডিটিসিএ না হলেও ডিটিসি এর নাম পরিবর্তন করে অন্য একটা নাম দিয়ে আপনারা ওই বাইরের যেসব কানেকশন গুলো রয়েছে ঢাকার সাথে গাজীপুর বা বাইরের ডিস্ট্রিক্ট গুলার, সেগুলোর ইনফ্রাস্ট্রাকচারের জন্য আলাদা অথরিটি থাকতে পারে। ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি should solely be under the city corporations, এবং সেখানে যত ধরনের ট্রান্সপোর্টেশন সুবিধা, আপনি মেট্রো রেল থেকে আমি এখানে একটি আমার কাছে তালিকা রয়েছে যে আপনি এখন বিআরটিসি কিন্তু রোড ট্রান্সপোর্ট এন্ড হাইওয়েজ ডিপার্টমেন্টের অধীনে কাজ করছে। মাস ট্রানজিট কোম্পানি, ঢাকা মাস ট্রানজিট কোম্পানি যারা মেট্রো রেল স্থাপন করছে, সেটিও কিন্তু রোড এন্ড ট্রান্সপোর্ট মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। আমি এটাও মনে করি ঢাকার ভিতরে অবস্থিত যে কয়টি ট্রেন স্টেশন রয়েছে, কমলাপুর এবং আরো 2-4টি ছোট ট্রেন স্টেশন রয়েছে, সেগুলোকেও সিটি কর্পোরেশনের অধীনেই নিয়ে আসতে হবে, এবং সেগুলোর রক্ষণাবেক্ষণ সমস্ত কিছু সিটি কর্পোরেশন করবে, এবং সেটির যে রেলওয়ে কর্তৃপক্ষ সেটির জন্য একটা মূল্য সিটি কর্পোরেশনকে। এটি করে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে এই সব কিছু যদি একটি বডির আন্ডারে থাকে তাহলেই কিন্তু আমরা মাস্টার প্ল্যান, আমরা যে বলতে চাই মাস্টার প্ল্যান দরকার, মাস্টার প্ল্যানটা আসলে কোনোদিনও হবে না। আমরা যখন এই অথরিটি গুলাকে নিয়ে আসবো এক জায়গায়, রাজুক তখন একটি মাস্টার প্ল্যান তারা তৈরি করবে সকল সংস্থার ডায়াগ্রাম নিয়ে, লেআউট নিয়ে, যে ভবিষ্যতে একটি এলাকায় কতটুকু, এবং সেখানে বিল্ডিং কোডের বিষয়টিও কিন্তু চলে আসছে, যেহেতু রাজুক চলে আসছে, বিল্ডিং কোড অনুযায়ী আপনি কতটুকু পারমিশন দিবেন আগামী 50 বছরে, কতজন বাসিন্দা হতে পারে, তাদের কতটুকু ড্রেনেজ সিস্টেমের ক্যাপাসিটি দরকার, ওয়াটার সাপ্লাই দরকার, পাওয়ার সাপ্লাই দরকার, তাদের ট্রান্সপোর্টেশনের মেথড কি হবে ইত্যাদি জিনিস বিবেচনায় রেখে একটি এলাকাকে উন্নয়ন করা সম্ভব হবে। কারণ ঢাকার যেমন অলরেডি ইটস এ বিল্ট আপ সিটি, কিছু কিছু বিশেষ করে পুরান ঢাকা, সেখানে তো আপনার খুব বেশি পরিবর্তন আনা সম্ভব নয়, কিন্তু ঢাকার আয়তন এখন বেড়েছে, অনেকগুলো নতুন ইউনিয়ন সংযুক্ত হয়েছে, সব মিলিয়ে আমার মনে হয় যে অতি যে ভবিষ্যতে আমাদের সরকার যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ, তখন আমরা ওই দাবি নিয়ে আমরা আমাদের তখন প্রধানমন্ত্রীর কাছে যেতে পারি যে আসলে আমাদের নগরকে উন্নয়ন করতে হলে, এবং এই মডেলটি কিন্তু আমরা প্রত্যেকটি মেট্রোপলিটন সিটিতে কাজে লাগাতে পারি, এই যে বিকেন্দ্রীয়করণে। আমি মনে করি আপাতত নগর সরকারটা এইভাবে শুরু করা যেতে পারে, কারণ আপনি আজকে বললেই কিন্তু পুলিশ সহ হেলথ সার্ভিস সহ সবকিছু দিয়ে দিবে না, এটা বাংলাদেশের প্র্যাকটিসে সম্ভব নয়। তো ধীরে ধীরে ইফ ইউ টেক ওয়ান স্টেপ এট এ টাইম, বাট আই থিঙ্ক যে এই যে 4-5টা সংস্থা বললাম তারা ঢাকা সিটি কর্পোরেশনের আন্ডারে চলে আসলে দেন উই ক্যান থিঙ্ক ফরওয়ার্ড। আমি আপাতত আমার বক্তব্য এখানেই শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ জনাব ইশরাক হোসেন। আপনাকে এই কারণে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে বর্তমান যে স্থানীয় সরকার অনেকটা ক্ষমতাহীন অবস্থাতে চলছে, এবং যেই ক্ষমতাহীন স্থানীয় সরকার ব্যবস্থার অভিজ্ঞতা ইতিপূর্বে বিএনপি, আওয়ামী লীগ সহ যারাই যখন নির্বাচিত হয়েছেন তারা সকলেই স্বীকার করেছেন, এবং সকলেই বিশেষ করে ঢাকা সিটির প্রথম নির্বাচিত মেয়র, বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস সাহেব, জনাব সাদেক হোসেন খোকা সাহেব, মরহুম সাদেক হোসেন খোকা সাহেব, জনাব হানিফ সাহেব, বর্তমানের মেয়র কেবল ক্ষমতা নিয়েছেন, বৈধ অবৈধতার প্রশ্নে আমি গেলাম না, কিন্তু সকল দায়িত্বপ্রাপ্ত পালনকারী নির্বাচিত মেয়র, সেটা ঢাকার বাইরেও একই অবস্থা, সিলেটের কথা বলি, খুলনার কথা বলি, অথবা অন্য জায়গাতে বলি, আমরা খেয়াল করেছি যে সকল নির্বাচিত মেয়ররা কিন্তু একটা ব্যাপারে একমত পোষণ করেছেন, সেটা হচ্ছে যে ক্ষমতাহীন স্থানীয় সরকার ব্যবস্থাকে ক্ষমতাবান করতে হবে। 1, 2 হলো আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক ঘোষিত বিএনপির ভিশন 2030 ভিশন 2030-এ যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়, এবং একটি আধুনিক দেশে স্থানীয় সরকার ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ করে যেভাবে ক্ষমতাবান করার কথা বলা হয়েছে তার সবটাই এই ভিশনে লক্ষ্য হিসেবে কভার্ড হয়েছে। এবং আপনার আলোচনায়, জনাব ইশরাকের আলোচনায়, আপনি এই লক্ষ্য অর্জন করার অন্তর্বর্তীকালীন পথ হিসাবে আপনি একটি প্রস্তাব উপস্থাপন করেছেন। আশা করি আজকের অন্য দুজন বিজ্ঞ আলোচক, জনাব মেয়র আরিফুল হক চৌধুরী
এবং ঢাকা উত্তরের মেয়র প্রার্থী জনাব তাবিত আউয়াল এবং সম্মানিত দর্শক শ্রোতা সকলেই এই অন্তর্বর্তীকালীন বিষয়টিকে বিবেচনা করবেন এবং বিএনপিও এই ভিশন 2030-কে যখন রাজনৈতিক কর্মসূচিতে রূপান্তরিত করবে তখন আপনাদের এই আলোচনাগুলিকে বিবেচনায় নেবে। জনাব আরিফুল হক চৌধুরী সিলেটের বারবার নির্বাচিত মেয়র, তিনি স্পষ্টভাবে একটা কথা মনে করিয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত স্থানীয় সরকারের এই শুভ ইচ্ছা কামনাগুলিকে একটা অবশ্য পালনীয় আইনে রূপান্তরিত করা না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ভালো কথার কোনো মূল্য নেই। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আইন প্রণেতারা যখন নিজেরাই মনে করেন যে তারা স্থানীয় সরকারের ক্ষমতা ভোগ করবেন, আইন প্রণয়নের কাজ বাদ দিয়ে সেখানে এই ধরনের স্থানীয় সরকার ব্যবস্থাকে ক্ষমতাবান করার আইন তৈরি করতে গেলে পরে আইন প্রণয়নকারীদের কাছ থেকে একটি বাধার প্রশ্ন আসতে পারে। এবং সেই ক্ষেত্রে রাজনৈতিক দলসমূহ যারা ক্ষমতা গঠন করেন, যারা সরকার গঠন করেন এবং যারা আইন প্রণয়তাদেরকে মনোনীত করেন, জনগণের কাছে নির্বাচনের জন্য যাদেরকে মনোনীত করে পাঠান, তাদের কর্মসূচিতে যদি তারা আগের থেকেই এই আইনকে তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে অবশ্য পালনীয় হিসেবে না ঘোষণা করেন তাহলে সেখানেও একটা বিরোধ দেখা দিতে পারে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন জনাব তাবিত আউয়াল যে ব্যালেন্স অফ পাওয়ার, যেখানে বিএনপির ভিশন 2030-এ বেগম খালেদা জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, ভবিষ্যতেও জনগণের ভোটে যিনি নিশ্চয়ই বাংলাদেশের আবারও প্রধানমন্ত্রী হবেন, তিনি স্পষ্টভাবেই তার ঘোষণায় বিএনপির এই ভিশনে 5 নম্বর অনুচ্ছেদে 6 নম্বর পাতাতে বর্তমান চলমান এই ব্যবস্থার ভারসাম্য এবং বিকেন্দ্রীকরণের কথা বলতে গিয়ে বলছেন যে বর্তমান ব্যবস্থায় প্রধানমন্ত্রীর একক নির্বাহী ক্ষমতা সংসদীয় সরকারের আবরণে একটি স্বৈরাচারী একনায়কতান্ত্রিক শাসনের জন্ম দিয়েছে। বেগম খালেদা জিয়া নিজেই প্রধানমন্ত্রী ছিলেন, ভবিষ্যতে উনি প্রধানমন্ত্রী হবেন এবং উনি নিজেই বলছেন যে বর্তমানের এই প্রধানমন্ত্রীর শাসন এক ধরনের স্বৈরাচারী একনায়কতান্ত্রিক শাসনের জন্ম দিয়েছে এবং বিএনপি ক্ষমতায় আসলে সংবিধান সংশোধন করে ক্ষমতার এই ভারসাম্য আনা হবে। রাষ্ট্রপতি বা বর্তমান প্রধানমন্ত্রীর ক্ষমতাকে কমিয়ে ক্ষমতার ভারসাম্য আনার এই স্পিরিটের মধ্যেই কিন্তু জনগণ যে ভোট দিয়ে মেয়রকে নির্বাচিত করেন, স্থানীয় সরকার নির্বাচন করেন, সেই জনগণের কাছে জবাবদিহিতার বদলে যখন মেয়রকে সরকার বাতিল করার ক্ষমতা রাখেন অথবা যে কোনো স্থানীয় সরকারকে সরকার যখন বাতিল করার, কেন্দ্রীয় সরকার যখন বাতিল করার ক্ষমতা রাখেন তখন প্রকৃত অর্থে ক্ষমতার ভারসাম্য থাকে না। বিএনপি যেহেতু ভবিষ্যতের প্রধানমন্ত্রী যিনি হবেন তিনিই ক্ষমতার ভারসাম্যের কথা বলছেন, অতএব ভবিষ্যতের স্থানীয় সরকারদেরকে নির্বাচিত করেন যেই জনগণ, সেই জনগণের হাতেই কেবলমাত্র তাদের বাতিল করার ক্ষমতা থাকবে, একমাত্র বিচার বিভাগ বাদে। এটিও কিন্তু ক্ষমতার ভারসাম্যের মধ্যেই প্রতিফলিত হয়েছে। আমি আপনাদের তিনজনের আলোচনাকেই সমাপ্তি পর্যায়ে নেয়ার আগে আবারও আপনাদের তিনজনের কাছ থেকে সম্মানিত দর্শক শ্রোতার উদ্দেশ্যে 2 মিনিট 3 মিনিটের মধ্যে সমাপ্তিমূলক বক্তব্যের জন্য ফিরে আসবো। আমি প্রথমেই আহ্বান করছি সিলেটের বারবার নির্বাচিত মেয়র, অত্যন্ত জনপ্রিয় নেতা, বিএনপির কেন্দ্রীয় নেতা জনাব আরিফুল হক চৌধুরীকে। ধন্যবাদ। আপনার মাধ্যমে আজকে আমার নতুন একটা অভিজ্ঞতা হলো, আমাদের এই যে ভবিষ্যৎ প্রজন্মের নতুন যারা আসতেছে তাবিত আউয়াল এবং ইশরাক, তাদের বক্তব্য থেকে অনেকগুলো সুস্পষ্ট ধারণা পেয়েছেন এবং আমার মনে হয় তারা এই বিষয়ে যদিও দায়িত্ব নেওয়া হয়নি কিন্তু দায়িত্ব না পেলেও তারা তাদের অভিজ্ঞতা যথার্থ এবং তারা ঠিকই বলেছেন। যেগুলো পয়েন্ট বলছি সেগুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করে আমরা যদি এগিয়ে যাই তাহলে আমার জন্য ভালো। আমি প্রথমে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী আমার দলের চেয়ারপারসনকে ধন্যবাদ। তিনি কিন্তু এই দেশের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে যে 2030 যে ভিশন দিয়েছেন সেই ভিশনকে যদি সত্যিকার অর্থে আমরা লালন করে এবং সেটা যদি জনগণের মধ্যে সঠিকভাবে যদি আমরা প্রচার করতে পারি, জনগণকে কাউন্সিলিং করতে পারি, তাহলে কিন্তু আমরা এটার রেজাল্ট ভালোই পাবো, সেটা নিঃসন্দেহ। এবং আরেকটি বিষয় খুব লক্ষণীয় যে একটা সিটির মধ্যে যখন সিটি কর্পোরেশনকে বলা হয় নগরপিতা কিংবা নাগরিক উন্নয়নের সকল বিষয় নিয়ে এই পাবলিকের ডিমান্ড নিয়ে এই সংস্থাতে যাওয়া হয়, কিন্তু সেখানে দেখা যায় একটা অন্তরায় আছে মহানগরের ভিতরে, যেমন জেলা প্রশাসন এবং রাষ্ট্রীয় ক্ষমতায় ফাংশন করে তখন নগরের মেয়র ও আপনাদের মধ্যে
ঠিক এই বিষয়টা একটু চিন্তা ভাবনা করা দরকার আছে। আরেকটা বিষয় হচ্ছে জেলা পরিষদ এখানে, এরপরে দেখা যায় মহানগরের ভিতরে সকল, যদি আমি তাবিদাওয়ালের কথা বা আমাদের শাকের যে বক্তব্য সেখানে যদি আমি এইভাবে মনে করি, মহানগরের ভিতরে সকল সার্ভিস, আইন শৃঙ্খলা, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি সেবা প্রদানের দায়িত্ব সিটি কর্পোরেশনকে দিতে হবে, তবে নাগরিক সেবা শতভাগ নিশ্চিত হবে। আর ক্ষমতা বিকেন্দ্রীকরণ করলে কিন্তু সিটি কর্পোরেশন কোনোভাবেই ক্ষমতায়িত হলো না, তাহলে লাভ হবে না। যদি ক্ষমতা বিকেন্দ্রীকরণ করলেন কিন্তু সিটি কর্পোরেশনের কোনোভাবেই ক্ষমতায়িত হলো না, তাহলে লাভ হবে না। আমি এই জন্য বলছি এগুলো আমাদের মনে হয় পন্থানুভূমিক আলোচনা পর্যালোচনা করবে। আমি আবারও আপনাদের সঞ্চালক সহ আমাদের যারা আমি প্রথম দুদিনে আপনাদের বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকস নিয়ে যে আলোচনা করি, এটা আমাদের জাতির জন্য, আমাদের দেশের জন্য, আমাদের দলের জন্য, আমার মনে হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের একটা মেসেজ দেওয়ার একটা, আমরা এখন কিন্তু ওই আগের গতানুগতিক পলিটিক্স এর মতো দিয়ে হবে না। আমাদেরকে এখন চ্যালেঞ্জিং এর সময় আমাদেরকে এই ভিশনের সঙ্গে আমাদের মিশন গুলো সাকসেসফুল করতে হবে, এবং তা করতে গেলে আমাদের বিশদভাবে আমাদের এই যে আপনারা যে সঞ্চালন করছেন বা যেভাবে আপনারা এই প্যান্ডামিকের সময়, আমি মনে করি কোনো বিভিন্ন ইস্যুতে নিয়ে বিভিন্ন পর্যায়ে আমাদের আলোচনাগুলা যদি আমাদের দলীয় নেতা কর্মীদের মধ্যে সেটা ভালোভাবে কাউন্সিলিং করা যায় এবং আমাদের নেতা কর্মীরা সেটা ভালো করে যুক্ত করতে পারে, এবং দলের শুধু বিভিন্ন আমাদের অঙ্গ সংগঠন গুলো আছে তাদেরকে এই শুধুমাত্র এই স্লোগান আর জিন্দাবাদ আর মুর্দাবাদ এইগুলার মধ্যে থাকতে হবে না। এখন দেশে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অত্যন্ত সচেতন, তারা কিন্তু চায় আমাদের দেশ সামনের দিকে এগোতে হলে আমাদের ভীষণ আমাদের ইয়াং জেনারেশনের কে আপনারা কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন, আমরা এই সুযোগ সুবিধাগুলো কিভাবে পাবো, নাগরিক সুবিধাগুলো আমরা কিভাবে করতে পারবো। আজকে আমি সমস্যার কথা বলছি, কিন্তু সমস্যার সমাধানের জন্য বিএনপি যে ভীষণ দেখেছে সেটাকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। আমি আবারও ধন্যবাদ দিই আমাদের তাবিদাওয়াল এবং শাকের, তারা এত অল্প সময়ের মধ্যে যে অভিজ্ঞতা নিয়ে মানে যে পয়েন্টগুলো নিয়ে কথা বলছে, আমি সত্যি অভিভূত। আমি দোয়া করি তারা এই সকল চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সামনে দিকে এগিয়ে যাওয়ার পেছনে। আর শাহেদা আপাকে ধন্যবাদ জানাই, তিনি মোটামুটি আমাদের সব সময় আমাদের সুবিধা মনিটরিং করে ইউটিউব কাজ শুরু করেছেন, এবং আমার ভাই সঞ্চালক মাননীয় সংসদ জহিরুদ্দিন স্বপন ভাই, তিনি সত্যি অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তিত্ব। আমি মনে করি আমাদের এই কাজটুকু শুরু করেছেন। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ জনাব মেয়র আরিফুল হক চৌধুরী। আমি এবারে আগামী এখনই কথা বলার জন্য আমি জনাব তাবিদাওয়ালকে বলবো, একটু বিনয়ের সঙ্গে স্মরণ করিয়ে দিব যে আপনি আপনার এই সমাপ্তিমূলক বক্তব্যে বিশেষ করে সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে আপনাদের যে বক্তব্য 2 থেকে 3 মিনিটের মধ্যে সমাপ্ত করতে পারলে দর্শক শ্রোতারা সকলে বোধহয় শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। ধন্যবাদ। নিশ্চয়ই দেখেন, আমার শেষ বক্তব্য আমি জাস্ট আজকের বাস্তব কথা নিয়ে বলতে চাচ্ছি। সেটা হলো যে এই করোনা মহামারীর সময় তার সাথে যুক্ত হয়ে গেছিল আমাদের বেসিক্যালি সাউথ বেঙ্গলে হারিকেন আমফান, আর এখন একটা মানে বিশেষ একটা বন্যার মহামারী আমরা দেখতেছি যে নর্থ বেঙ্গল থেকে আসছে। এই সময়টাই কিন্তু হঠাৎ করে কিন্তু এখন স্থানীয় সরকার, স্থানীয় প্রতিনিধির উপরে কিন্তু সরকারের সবচেয়ে বেশি ভূমিকা চলে আসছে। আপনি দেখেন, ওনারা করোনাতে যখন লকডাউন করে বা সাধারণ ছুটি যেটা বলতে একটা ঘোষণা দেয়, তখন কিন্তু এই যে খাদ্য বিতরণ বলেন বা যে কোনো এইড বলেন, ওনারা কিন্তু চেষ্টা করেছিল প্রশাসকদেরকে দিয়ে বা পুলিশ কর্মকর্তাকে দিয়ে ডিস্ট্রিবিউশন করার জন্য, ওনারা কোনো পারেন নাই। শেষ পর্যন্ত কিন্তু স্থানীয় প্রতিনিধি যারা আছে, পলিটিক্যাল প্রতিনিধি, তাদের মাধ্যমে কিন্তু ফুড এইড গুলি জনগণের কাছে পৌঁছে দেওয়াতে সাকসেসফুল ওনারা হয়েছে। তার ভিতরে অনেক দুর্নীতি দেখেছি আমরা, তার ভিতরে অনেক সমস্যা আমরা দেখেছি, বাট তার দিনের শেষে কিন্তু স্থানীয়
প্রতিনিধিরাই কিন্তু এটা সম্ভব করতে পেরেছে। সেম থিং এখন আপনি দেখেন যে স্বাস্থ্য সেবা কিন্তু প্রত্যেকটা স্থানীয় সরকারের বা স্থানীয় অর্গানাইজেশনে কিন্তু ওয়ান অফ দ্য টপ সেবা দেওয়ার দায়িত্ব। এই স্বাস্থ্য সেবার জায়গাটাও যদি আমরা স্থানীয় সরকার বা স্থানীয় প্রতিনিধির মাধ্যমে আমরা দিতে পারতাম বা এখনো দিই আমরা, তাহলে কিন্তু আমাদের টেস্টিং জায়গাটাতে আমরা এখন ব্যর্থ হতাম না। আমাদের 30,000 কেন, আমরা 30,000 টেস্ট প্রতি জেলায় করতে পারতাম। তো আমরা স্থানীয় প্রতিনিধির, দায়িত্বশীল প্রতিনিধির কাছে কিন্তু আমরা ক্ষমতা ছাড়তে এখনো রাজি না। মানুষ মারা যাচ্ছে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, তাও মনে হচ্ছে যে ইগোটা আর ক্ষমতাটা সবার চেয়ে সবচেয়ে বড়। তো সেই জায়গাতে আমি আজকের চিত্র বলতে চাচ্ছি যে স্থানীয় সরকার বা স্থানীয় প্রতিনিধিদেরকে যে আমরা ব্যবহার করি সঠিকভাবে এই করোনা নিয়ন্ত্রণ করার জন্য, যেটা হলো স্বাস্থ্য সেবা, অথবা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা এইড সুযোগ সুবিধা দেওয়ার জন্য, সেই জায়গাটাতেও কিন্তু স্থানীয় সরকার এবং স্থানীয় সরকারি প্রতিনিধিরা খালি প্রতিনিধি জিতে গেছে সেটাও না, যারা ইলেকশন করেছে, দরজা দরজা গিয়েছিল, ভোটারদের কথা ওনারা শুনেছে, বলেছে, সকলকে যদি আমরা ঐক্যবদ্ধ করে ব্যবহার করতে পারি, তাহলে এই মহামারীর চেয়ে আমরা অবশ্যই ওভারকাম করতে পারবো, বেরিয়ে আসতে পারবো। আর আগামীতে যত না বড় খাতরনাক বন্যা হোক, সেখান থেকেও আমরা দেশ হিসেবে, জাতি হিসেবে বেরিয়ে আসতে পারবো। ধন্যবাদ আপনাকে সুমন সাহেব এই আয়োজনটা করার জন্য। আর বিশেষ ধন্যবাদ জানতে চাই বাংলা জাতীয়বাদী দলকে, ওনাদের ভিশন 2030-তে এইসব কথাগুলা, বিশেষ করে স্বাস্থ্য সেবা জায়গাটা যে উল্লেখ করে দিয়েছিল, সেখানে আমি গর্বের সাথে সাধারণ জনগণের সাথে, বিশেষ করে আমাদের যারা ইউথ আছেন বাংলাদেশে, ওদের সাথে আমি শেয়ার করতে পেরেছি। আর শেষ ডাটাটা আমি দিয়ে শেষ করতে চাই, সেটা হলো ভিশন 2030-তে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছিল যে স্বাস্থ্য সেবাতে, স্বাস্থ্য খাতে জিডিপির 5% বাজেট কিন্তু ব্যয় করা উচিত ছিল। এটা কিন্তু 5 বছর আগের কথা আমার দেশের নেত্রী। 5 বছর পরে আপনারা দেখতেছেন এখন মানে যে ঘটনাটা হয়ে গেছে, আর মানে সমস্যাতে পড়ে সরকার ঠিকই কিন্তু স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াতে চলেছে। আগে যে বিএনপির কথা শুনতো বা বিএনপি ভিশনটা ওনারা ফলো করতো, তাহলে এই করোনা সমস্যাটা আমাদেরকে এমন নেগেটিভ ভাবে আক্রান্ত করতে পারতো না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব তাবিদ আউয়াল। আমি এবারে আলোচনা করার জন্য, সমাপ্তি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জনাব ইশরাক হোসেন। আনমিউট করে নেবেন। ধন্যবাদ আপনাকে। আমি খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আমার এই কয়েকটি কথা আমি একটু বলতে চাই। প্রথম কথা হলো যে আমরা যে আলাপ আলোচনাগুলো করছি, সেগুলো করতে হলে আমাদের একটি গণতান্ত্রিক অবস্থায় ফিরে যেতে হবে, এবং তার আগে আমাদের একটি নির্বাচন ব্যবস্থাটাকে সম্পূর্ণভাবে নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে কিভাবে সম্পন্ন করা যায়, কোনো প্রকারের হস্তক্ষেপ ছাড়া, সেটি কি ফর্মুলা হবে সেই এক জায়গায় আসতে হবে। আচ্ছা, তারপরে হলো যে আমাদের যে আমি আরেকটা বিষয় তখন অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, যে আমাদের যে লোকাল কাউন্সিলররা রয়েছেন প্রত্যেকটা সিটি কর্পোরেশনে, তাদের অ্যাকচুয়াল দায়িত্বটা কি তারা কিন্তু অনেক সময় জানে না। ওই একটু সনদপত্র দেয়া বা স্থানীয়ভাবে বিচার আচার করা, এগুলো থেকে তাদেরকে প্রয়োজন বোধে ট্রেনিং দিয়ে যে স্থানীয়ভাবে কিভাবে উন্নয়ন ঘটানো যায়, এবং তাদেরকে সেই অথরিটি এবং বাজেটটা দিতে হবে, যাতে করে লোকালাইজ যে ডেভেলপমেন্ট ওয়ার্কস গুলো আছে সেগুলোতে তারা পারদর্শী হয়ে ওঠে এবং সেগুলো তারা ইমপ্লিমেন্ট করে। আর আমি মনে করি যদি এই নগর সরকার পরিকল্পনাটা, যেটা আমার ইশতেহারে রয়েছে, ভিশন 2030-তে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সেটি যদি করা যায়, আমরা যদি অন্তত 5টি বা 6টি উন্নত শহর গড়ে তুলতে পারি এই বাংলাদেশে, এবং আমরা ইন্টারসিটি একটা কানেক্টিভিটি, হাই স্পিড রেল নেটওয়ার্কের সাথে যদি যোগাযোগ স্থাপন করতে পারি এবং পোর্টের সাথে, তাহলে আমার মনে হয় যে অতি দ্রুত বাংলাদেশ একটি উন্নয়ন ডেভেলপ কান্ট্রিতে পরিণত হবে। আর আমি আরেকটি বলতে চাই যে ঢাকা সিটি কর্পোরেশনে বা যে কোনো সিটি কর্পোরেশনে নিজস্ব একটি পুলিশ ফোর্স থাকা উচিত, নিজস্ব একটা বাহিনী থাকা উচিত, তাদের যে আইনগুলা রয়েছে সেগুলোকে এনফোর্স করার জন্য। আর সব মিলিয়ে আমাদের অ্যাকচুয়ালি ওয়ান স্টপ সার্ভিসের দিকে যেতে হবে, যেটির দায়িত্বই থাকবে ওই স্থানীয় ওই সিটি কর্পোরেশনের অফিসে গেলে যে সমস্ত ধরনের ইউটিলিটিস আপনার ওয়ান স্টপ সার্ভিস আমরা জনগণকে পৌঁছে দিতে পারছি। এখন ওই 5টা অফিসে দৌড়াচ্ছে, 5টা বিলের পিছে ঘুরছে, সেটা যাতে না হয়। আর আমাদের পূর্ববর্তী বক্তা বলেছেন জনাব আরিফুল হক চৌধুরী যে স্থানীয় প্রশাসনের সাথে একটা দ্বন্দ্বের বিষয়। তো এটি আসলেও স্থানীয় প্রশাসনের কাজটা কি, এটাও আমি
খুব সুস্পষ্ট না আমার কাছে, কারণ উনি বলেই দিয়েছেন যে একজন নির্বাচিত জনপ্রতিনিধির সাথে সরকার কর্তৃক নিয়োজিত একজন প্রশাসক বা ডিসি ওনাদের সাথে একটা দ্বন্দ্ব থাকে। আর জনাব তাবিত আউয়াল খুব একটা চমৎকার কথা বলেছেন যে যদি এই স্থানীয় সরকারটাকে পুরোপুরি ভাবে আপনার ইমপ্লিমেন্ট করা যেত, যেভাবে আমরা আর কি দেখছি ভিশন 2030-তে যেভাবে বলা আছে, বা যদি করা যায় আগামীতে, তাহলে হেলথ ম্যানেজমেন্ট বা ডিজাস্টার ম্যানেজমেন্টটা খুব সহজেই কিন্তু আমরা এটা কি মোকাবেলা করতে পারতাম এবং বা ম্যানেজ করতে পারতাম, যে করোনা টেস্টের বিষয় হোক বা ইয়ে বিষয়। তো সবশেষে আমি বলতে চাই যে আলটিমেটলি প্রথম আমাদেরকে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, নির্বাচন ব্যবস্থাটাকে ফিরিয়ে আনতে হবে, তারপরে আমরা ভিশন 2030-তে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটি আরো আগেই উনি এইসব এটি উনি উপস্থাপন করেছিলেন জাতির সামনে, সেটিকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই। ধন্যবাদ আপনাদের তিনজন আলোচককেই। আমি আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এই কারণে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভিশন 2030 যেটা ঘোষণা করেছেন আমাদের দলের চেয়ারপারসন, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে, সরকার পরিচালনা করতে গিয়ে 3 বার দেশের প্রধান ক্ষমতাবান ব্যক্তি হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি দেখেছেন যে কেবল সৎ আকাঙ্ক্ষাই যথেষ্ট নয়। দেশের সংবিধান, দেশের রাষ্ট্র কাঠামো, দেশের সংসদ, দেশের বিচার বিভাগ, দেশের নির্বাহী বিভাগ, এই সব কিছুকে যদি সামগ্রিকভাবে বিবেচনায় নিয়ে এবং এই রাষ্ট্রের মালিক যে জনগণ এবং এই সকল কিছুর সেবা শেষ পর্যন্ত যে জনগণেরই প্রাপ্য, এই চেতনা থেকে যদি উচ্চারিত না হয় তাহলে একটি ক্ষমতাসীন দল আসলে জনগণের কাছে ক্ষমতা পৌঁছে দিতে পারে না, প্রথমত। দ্বিতীয়ত, যদি এরকম একটি শুভ আকাঙ্ক্ষা কোনো ক্ষমতাসীন দলের তৈরি হয়ও, তাহলেও কিন্তু সেই শুভ আকাঙ্ক্ষাকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি রাষ্ট্র কাঠামো, সাংবিধানিক কাঠামো এবং রাজনৈতিক ব্যবস্থাও কিন্তু গড়ে তুলতে হবে। মাননীয় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অভিজ্ঞতার আলোকেই কিন্তু সেই কারণে এই ভিশন 2030 বিএনপির পক্ষ থেকে ঘোষণা করেছে। বিএনপির সৌভাগ্য হয়নি এই ভিশনকে সাথে নিয়ে পর্যন্ত ক্ষমতা যাওয়ার। ভবিষ্যতে গেলে বিএনপি এই ভিশন 2030-কে বাস্তবায়ন করবে এবং এটা যে কত জরুরি তার প্রমাণ জনাব তাবিত আউয়াল, জনাব ইশরাক এবং বর্তমান মেয়র আপনারা তিনজনই বলেছেন যে যখনই কোনো দুর্যোগ ব্যবস্থাপনার প্রশ্ন রাষ্ট্রের সামনে হাজির হয় তখন দেখা যায় যে রাষ্ট্র ইচ্ছা না থাকা সত্ত্বেও কিন্তু স্থানীয় সরকার ব্যবস্থার প্রতিনিধিদের উপরে নির্ভরশীল হতে বাধ্য হয়। কিন্তু এই বাধ্যবাধকতার বাইরে এটাকে যদি প্রথম থেকেই রাষ্ট্র একটি কার্যকরী মাধ্যম হিসাবে গ্রহণ করতে পারত এবং এই ধরনের সেবা পরিষেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য স্থানীয় সরকারকে যথাযথভাবে যদি ক্ষমতায়ন করে রাখতো, তাহলে কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনার সময় যে ধরনের বিশৃঙ্খলা এবং যে ধরনের দুর্নীতি দেখা দেয় সেগুলি হয়তো আমরা অনেক কিছু কমিয়ে আনতে পারতাম। পরিশেষে এই কথা অত্যন্ত সত্য যে এ ধরনের কোনো কিছুই বাস্তবায়ন করা সম্ভব হবে না যদি রাষ্ট্রের মালিক জনগণ তার নিজের খুশি মতো তার সরকার নির্বাচন করার ক্ষমতা না পান। এবং সেই বিবেচনায় একটি নির্বাচনের জন্য যে প্রকৃত পরিবেশ, এবং তা কেবলমাত্র ওয়ান ডে ডেমোক্রেসি নয়, যে কথাও ভিশন 2030-তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, এখনকার নির্বাচনী ব্যবস্থা কেবলমাত্র ওয়ান ডে ডেমোক্রেসি। এবং সেই কারণেই গত 2018 ডিসেম্বরের মধ্যরাতের নির্বাচনের ওয়ান ডে ওয়ান নাইটের ইলেকশনটাকে হাইজ্যাক করার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেল যে আসলে নির্বাচন কোনোভাবে সম্পন্ন করে কেবলমাত্র একটি অবৈধ শাসনকে অনুমোদন নেওয়াটাই কিন্তু একটি গণতন্ত্র চর্চা নয়। গণতন্ত্র চর্চা করতে গেলে পরে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন যেমন চর্চা করতে হবে, তেমনি পরবর্তী 5 বছর পরের নির্বাচনের আগ পর্যন্ত সে তার পছন্দনীয় সরকারের কাছ থেকে সে সঠিকভাবে সেবা পাচ্ছে কি পাচ্ছে না তার প্রতিনিয়ত নিশ্চয়তার একটি জবাবদিহিতামূলক ব্যবস্থাও কিন্তু নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যেই বিএনপি ভিশন 2030 ঘোষণা করেছে। ভবিষ্যৎ রাষ্ট্রকে কিভাবে তারা পুনর্গঠন করতে চায় সেই ভিশন ঘোষণা করেছে এবং আশা করি দীর্ঘ অভিজ্ঞতার আলোকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় গেলে একটি ক্ষমতাবান স্থানীয় সরকার আপনাদের সামনে, সম্মানিত দর্শক শ্রোতা, দেশ জাতি আপনাদের সামনে বিএনপি উপস্থাপন করবে। এই লক্ষ্য নিয়েই সেই অভিজ্ঞতাগুলিকে আমরা জড়ো করার উদ্যোগ নিয়েছি বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ কমিউনিকেশন বিএনআরসি বিএনপির পক্ষ থেকে। তারই একটি পদক্ষেপ হচ্ছে আজকের এই আলোচনা এবং এই আলোচনার ধারাবাহিকতাতে আমরা আলোচনাকে আরো অব্যাহত রাখবো। আমি আলোচনা শেষ করার আগে বিনয়ের সঙ্গে বলতে চাই
আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে আমন্ত্রণ জানানোর ধন্যবাদ প্রাপ্য না, ধন্যবাদ প্রাপ্য হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল রিসার্চ কমিউনিকেশন। এটি একটি প্রতিষ্ঠান যা দলের চেয়ারপারসনের সরাসরি তত্ত্বাবধানে চলে, এবং এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে হয়তো অনুষ্ঠান পরিচালনা বা উপস্থাপনার দায়িত্ব আমি পালন করি। একই সঙ্গে এই অনুষ্ঠান পরিচালনা এবং সমন্বয়ের দায়িত্ব পালন করেন শামা ওবায়দ, এই অনুষ্ঠান পরিচালনা গবেষণার দায়িত্ব পালন করেন জনাব জাবিউল্লাহ, এবং আমাদের সকলের টিম ওয়ার্ক। ফলে ধন্যবাদ ব্যক্তিগতভাবে আমার নয়, ধন্যবাদ বিএনআরসির প্রাপ্য। সর্বশেষ আমি আবার সম্মানিত দর্শক শ্রোতাকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই যে আমরা নিয়মিত অনুভব করছি, টের পাচ্ছি, এবং আমরা আমাদের কাছে পরিসংখ্যান দাঁড়িয়েছে যে প্রতিদিনই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই অফিসিয়াল ফেসবুক পেজ facebook.com/BNPBD78 আপনাদের সংযুক্তি বাড়ছে, এবং প্রতিনিয়তই এই সংযুক্তির মধ্য দিয়ে ছড়িয়ে পড়ছে বিএনপির একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজের এই দায়িত্ব এবং এই ভার্চুয়াল কমিউনিকেশন। আমি আজকে সম্মানিত দর্শক শ্রোতাদেরকেও একই ধরনের বিনীত দায়িত্ব দিয়ে রাখলাম, আপনারা সংযুক্ত থাকেন এবং বাকিদেরকেও সংযুক্ত করেন। আমরা ভবিষ্যতে বিএনপির সকল নীতি সংক্রান্ত প্রশ্নগুলিকে ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করবে প্রাসঙ্গিক সংলাপ। করোনাকালের এই দুর্যোগে আপনাদেরকে আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার সতর্কতা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।